ছাদ থেকে নামাও এটাকে। ওপরওয়ালার দোহাই, ওনাকে ছাদ থেকে নামাও। রোদ খুব তেজ জ্বলছে, আর ওই কুকুরের বাটিটা ওখানে রেখো না। ওনাগের সামনে সোনালির বুক ফাটানো চিৎকার রাতের নিস্তব্ধতা ছেড়ে খান খান করে দিয়েছিল। লোকেশ ঘাবড়ে গিয়ে ওকে ধরল এবং ঝাঁকুনি দিয়ে বলল যে, সোনালি, হোঁশে এসো। তুমি কোন ছাদ আর কোন কুকুরের বাটির কথা বলছো? এসব কি বলছো তুমি? কিন্তু সোনালির চোখে ভয় পরিষ্কার দেখা যাচ্ছিল। সে লোকেশের পায়ে পড়ে গেল এবং হাত জোর করে মিনতি করতে লাগল যে, বাবা, আমাকে ক্ষমা করে দিন। এখন থেকে আমি আপনাকে আর চটি দিয়ে মারব না। ওপরওয়ালার দোহাই, ওই গরমটা সরিয়ে দিন। আমি জ্বলে যাচ্ছি, আমার পা পুড়ে যাচ্ছে। লোকেশের শিরদাঁড়া দিয়ে একটা হিম শীতল স্রোত বয়ে গেল। তার কপালে ঘামের ফোঁটা দেখা দিতে লাগল। ঘরে এই দুজনের ছাড়া আর কেউ ছিল না, কিন্তু সোনালি কার কাছে ক্ষমা চাইছিল? এই চটি আর কুকুরের বাটির কথা কেন তুলছিল? লোকেশের বুক দুরু দুরু করে কাঁপছিল। সে বুঝতেই পারছিল না যে তার হাসি খুশি স্ত্রী হঠাৎ কোন যন্ত্রণায় উন্মাদ হয়ে যাচ্ছিল। কিন্তু তারপর, আমার নাম রেশমা, এবং এই গল্পটা শুধু আমার নয়, বরং এমন অনেক ঘরবাড়ির যা কোনো এক সময় খুশির কেলিয়া ছিল। কিন্তু তারপর যেন নজর লেগে গেল। আমাদের বাড়িতে আমরা শুধু 2 ভাই বোন ছিলাম। ভাই আমার চেয়ে ছোট ছিল, আর আমি বড় ছিলাম। মা চলে যাওয়ার পর বাবাই ছিলেন আমাদের পুরো পৃথিবী। আমরা যখন বিয়ের বয়সে পৌঁছলাম, তখন একদিন বাবা আমাদের পাশে বসালেন এবং হেসে বললেন যে, আমার ইচ্ছে আমি তোমাদের দুজনকে বিয়ে দিয়ে নিজের দায়িত্ব পালন করি। রেশমা বেটি, আমি চাই তোমাদের দুজনের বিয়ে একসাথেই ধুমধাম করে হোক, যাতে বাড়ির আনন্দ আবার ফিরে আসে। ভাইয়ের চোখে একটা অন্যরকম চমক ছিল। সে ইতস্তত করে বলল যে, বাবা, আপনি যদি রাগ না করেন তবে আমি কিছু বলি। আমার একটি মেয়েকে পছন্দ, যার নাম সোনালি। যদি আপনি সেখানে কথা বলেন তবে। বাবা খুব আদরের সাথে ভাইয়ের কাঁধে হাত রাখলেন এবং বললেন যে, বাবা, তুমি আমার সন্তান। আমি তোমার ইচ্ছা ছাড়া তোমার বিয়ে দিয়ে তোমাকে অখুশি করতে পারি না। এখন সোনালিই তোমার স্ত্রী হবে, এটা আমার কথা। বাবা ভাইয়ের খুশিতে খুশি ছিলেন, তাই খুব আনন্দের সাথে সোনালি বৌদিকে বউ করে নিয়ে এলেন। আর সেই দিনই আমি বিদায় নিয়ে আমার স্বামীর ঘরে চলে গেলাম। আমার বিয়ে খুব ভালো পরিবারে হয়েছিল। ভাগ্যবশত শ্বশুরবাড়ি খুব ভালো পেয়েছিলাম। আমার স্বামী অভিষেক খুব যত্নবান এবং নরম স্বভাবের মানুষ ছিলেন। বিয়ের শুরুর দিনগুলোতে আমি প্রায়ই আমার স্বামীকে বলতাম যে, শুনুন, আমার বাবার সাথে দেখা করার জন্য মন খুব ব্যাকুল হচ্ছে। আমরা কি বাড়ি থেকে একবার ঘুরে আসতে পারি? সে সবসময় হেসে বলতো যে, আরে ভাই, ওটা তোমার নিজের বাড়ি, যখন ইচ্ছে তুমি চলে যাও। যেহেতু তখন বাচ্চা হয়নি এবং দায়িত্বও কম ছিল, তাই মাসে 1-8 বার বাবার বাড়ি যাওয়া হয়েই যেত। আমি যখনই যেতাম, বাবার মুখ উজ্জ্বল হয়ে উঠত। তিনি আমার মাথায় হাত বুলিয়ে বলতেন যে, আমার মেয়ে এসেছে তো মনে হচ্ছে বাড়িতে বসন্ত এসেছে। বৌদিও তখন নতুন নতুন এসেছিল, তাই সবকিছু খুব ভালো চলছিল। আমরা সবাই মিলে খাবার খেতাম, হাসি তামাশা হতো, আর বাবা আমাদের দেখে খুশি হতেন। কিন্তু সময় সবসময় একরকম থাকে না। কিছু সময় পর ভাই বলল যে, রেশমা, বাড়ির হাল ফেরানোর জন্য আমি পুনে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি। সেখানে গিয়ে কাজ করব। আমি মন খারাপ করে জিজ্ঞেস করলাম, ভাই, বাবা আর বৌদি একা কি করে থাকবেন? ভাই আশ্বাস দিয়ে বলল যে, তুমি চিন্তা করো না, সোনালি খুব বুদ্ধিমতী, ও বাবার খুব খেয়াল রাখবে। তারপর কিছুদিনের মধ্যেই ভাই কাজের জন্য পুনে চলে গেল, আর মাঝে মধ্যে বছরে একবার আসত। এরই মধ্যে বৌদির 2টি মিষ্টি সন্তান হল, এবং ওপরওয়ালা আমার কোলও আলো করে দিলেন। আমিও 2টি বাচ্চার মা হয়ে গেলাম। তারপর এতটাই ব্যস্ত হয়ে পড়লাম যে মাথা তোলার সময় পেতাম না। আগে যে আমি বাবার বাড়িতে মাসে 1-2 বার যেতাম, এখন সেই সময় বাড়তে লাগল। ঘর আর বাচ্চার ঝামেলায় বাড়ি থেকে বেরোনোই হতো না। এখন 3-3টে মাস কেটে যেত, আর আমি বাবার মুখও দেখতে পারতাম না। কিন্তু ফোনে বৌদির সাথে প্রায়ই কথা হতো। আমি যখনই ফোন করতাম তখন জিজ্ঞেস করতাম যে, বৌদি, বাবা কেমন আছেন? ওনার শরীর ঠিক আছে তো? তো বৌদি প্রতিবার খুব মিষ্টি করে আমাকে উত্তর দিত যে, আরে রেশমা, তুমি চিন্তা করো না, বাবা একদম ঠিক আছেন, নিজের মোজ মস্তিতে আছেন, উনি সারা দিন শুধু বিশ্রাম করেন। কিন্তু আমার মন চাইতো বাবার সাথে দুদণ্ড কথা বলতে। আমি বলতাম যে, বৌদি, একটু বাবার সাথে কথা বলিয়ে দাও, ওনার গলা শোনার জন্য কান তৃষ্ণার্ত হয়ে আছে। কখনো কখনো বৌদি কথা বলিয়ে দিত, কিন্তু বেশিরভাগ সময় ও কোনো না কোনো বাহানা বানিয়ে দিত। ও বলতো, রেশমা, বাবা তো এখন ঘুমাচ্ছেন, বা কখনো বলতো যে উনি খাবার খাচ্ছেন। আমি প্রথমে বৌদির কথায় বিশ্বাস করে নিতাম, মনকে সান্ত্বনা দিতাম যে আমার ভাই তো কাজ করতে গেছে, কিন্তু আমার বৌদি আমার বাবার ছায়া হয়ে ওনার সাথে আছে, ওনার খুব যত্ন নিচ্ছে।
কিন্তু আমি জানতাম না যে আমার এই অবহেলা আর বৌদির ওপর এত অন্ধবিশ্বাস আগামী দিনে কি বিপদ নিয়ে আসতে চলেছে। সময় ডানা মেলে উঠছিল, আর আমি আমার সাংসারিক জীবনের জালে বুড়িভাবে জুড়িয়ে যাচ্ছিলাম। আমার নিজের 2টো বাচ্চা হয়েছিল, আর তাদের বড় করা, স্কুল এবং ঘরের কাজ আমাকে যন্ত্র বানিয়ে দিয়েছিল। আগে যে যাওয়াটা প্রতি মাসে হতো, এখন তাতে অনেক লম্বা সময় লাগতে শুরু করল। একদিন আমি ঘরের কাজ সেরে শান্তির নিঃশ্বাস নিলাম, আর ভাবলাম যে চলো আজ বাবার সাথে কথা বলি। আমি ভাইয়ের বাড়িতে ফোন করলাম। ওপার থেকে বৌদির চনমনে গলা এলো, হ্যালো রেশমা, কেমন আছো? তুমি আর তোমার বাচ্চারা কেমন আছে? আমিও হেসে উত্তর দিলাম যে হ্যাঁ বৌদি, আমি একদম ঠিক আছি, আর বাচ্চারাও ঠিক আছে। আসলে ঘরের কাজে একদম সময় পাই না যে তোমাদের ওদিকে আসব। ভাইয়ের কি কোনো ফোন এসেছিল? ও কেমন আছে? বৌদি সঙ্গে সঙ্গে উত্তর দিল যে হ্যাঁ, কালকেই তো ওর ফোন এসেছিল। ও খুব খুশি, আর বলছিল যে কাজ খুব ভালো চলছে। ও তো সারাক্ষণ বাবার চিন্তাই করে, আর আমি ওকে বোঝাই যে আপনি চিন্তা করবেন না, বাবা এখানে খুব ভালো আছেন। বৌদির এই কথা শুনে আমার মনে খুব শান্তি হলো যে যাক, বাবার কোনো কষ্ট নেই। আমি বললাম যে বৌদি, একটু বাবার সাথে কথা বলিয়ে দিন, অনেক দিন হয়ে গেছে ওনার গলা শুনিনি। বৌদি তাড়াতাড়ি বলল, আরে রেশমা, এই একটু আগেই তো উনি খাবার খেয়ে শুয়েছেন। তুমি তো জানোই না যে বয়স্কদের ঘুম কত পাতলা হয়, আর যদি আমি ওনাকে জাগিয়ে দিই তবে ওনার শরীর খারাপ হয়ে যাবে, আর তারপর সারা দিন উনি খিটখিট করবেন। আমি হতাশ হয়ে বললাম যে আচ্ছা ঠিক আছে, কোনো ব্যাপার না, আপনি ওনাকে বলে দেবেন যে আমি ওনার শরীর নিয়ে জিজ্ঞাসা করছিলাম, আর বলবেন যে রেশমা মনে করছিল আপনাকে, আর আমি চেষ্টা করব খুব তাড়াতাড়ি বাড়ি একবার আসব। এইভাবে অনেক মাস কেটে গেল। মাঝে মাঝে বাবার সাথে কথা হতো, তখন উনি খুব ভালোভাবে কথা বলতেন। ওনার গলার আওয়াজে সেই আগের মতো তেজ আর আনন্দ এখন অনুভব হতো না, কিন্তু আমি সেটাকে বার্ধক্যের কারণ ভেবে গুরুত্ব দিতাম না। একদিন আমার স্বামী অভিষেক আমাকে মনমরা দেখে জিজ্ঞেস করল যে রেশমা, কি ব্যাপার, তুমি আজ খুব চুপচাপ আছো? আমি একটা দীর্ঘশ্বাস ফেলে বললাম যে কিছু না, শুধু বাবার কথা খুব মনে পড়ছে। 6 মাস হয়ে গেল আমি ওনার সাথে দেখা করতে যেতে পারিনি। জানি না উনি কেমন অবস্থায় আছেন। আমার স্বামী আদরের সাথে আমার মাথায় হাত রাখলেন আর বললেন যে এতে চিন্তার কি আছে, রবিবার বাচ্চাদের ছুটি থাকে, আমরা সবাই সেখানে যাব, আর সারা দিন বাবার সাথেই কাটাব। এটা শুনে আমার খুশির কোনো সীমা রইল না। রবিবারের দিন আমরা সবাই তৈরি হয়ে ভাইয়ের বাড়িতে পৌঁছে গেলাম। যেমনই আমরা ঘরে ঢুকলাম, বৌদি হাসি মুখে আমাদের স্বাগত জানাতে এগিয়ে এলো। এসো এসো রেশমা, কতদিন পর রাস্তা ভুলে এলে তুমি? তুমি তো একেবারে আসা যাওয়াই বন্ধ করে দিয়েছিলে। আমি হেসে বৌদিকে জড়িয়ে ধরে বললাম যে কি করব বৌদি, বাচ্চাদের স্কুল আর ঘরের দায়িত্ব ঘিরে রেখেছে। বাবা কোথায়? উনি ওনার ঘরে আছেন, যাও দেখা করে নাও আগে। বৌদি ইশারা করল। আমি দ্রুত পায়ে বাবার ঘরের দিকে এগোলাম। বাবা তক্তাপোষে বসেছিলেন। আমাকে দেখেই ওনার চোখে একটা অদ্ভুত চমক দেখা দিল, এবং উনি কাঁপতে থাকা হাতে আমাকে বুকের কাছে টেনে নিলেন। আমার মেয়ে, এসেছিস তুই? আমি বললাম, হ্যাঁ বাবা, আপনার খুব মনে পড়ে, কিন্তু শুধু ঘরের কাজের জন্য কোথাও যাওয়া হয়ে ওঠে না। এই দেখুন, বাচ্চাদেরও ছুটি ছিল, তো অভিষেক নিয়ে এলো। বাবা এবার বলুন আপনার শরীর কেমন? বাবা আমাকে কিছু উত্তর দেবেন এমন সময় বৌদি এসে বলতে লাগল যে রেশমা, তোমার বাবাকে বুঝিয়ে দাও, উনি সময় মতো খাবার খান না। আমি যখনই খাবার দিই একটুখানি খেয়ে ছেড়ে দেন, যে খিদে নেই। বলো তো, এমন করে কি চলে? তখন বাবাও খুব মৃদুস্বরে বললেন যে হ্যাঁ বেটি বউ, ঠিকই বলছে, আসলে বুড়ো বয়সে খিদে কমে যায়। তুই বল, তুই ভালো আছিস তো? আমি বাবাকে দেখলাম, আর ওনাকে দেখে তো ঠিকই মনে হচ্ছিল পরিষ্কার জামাকাপড় পরেছিলেন, কিন্তু ওনার চোখে একটা অদ্ভুত শূন্যতা ছিল যা আমি পড়তে পারিনি। আমি ভাবলাম যে হয়তো ভাইয়ের থেকে দূরে থাকার দুঃখ, অথবা মার কথা ওনার মনে পড়ে। সেদিন সারাদিন আমরা ওখানেই ছিলাম। বৌদি আমাদের খুব সেবা যত্ন করল, আর বাবার আশেপাশেই ঘুরতে থাকল। যখনই আমি বাবার সাথে কোনো কথা বলতে চাইতাম, বৌদি মাঝখানে এসে কথা বলতে শুরু করত, আর কথার মোড় ঘুরিয়ে দিত। বিকেলে যখন আমরা ফিরে আসার জন্য উঠতে গেলাম, তখন বাবা আমার হাত জোরে চেপে ধরলেন। ওনার ধরায় একটা অজানা ভয় ছিল। আমি জিজ্ঞেস করলাম, কি হয়েছে বাবা, আপনি কিছু বলতে চান? তখন বৌদি সাথে সাথে বলতে লাগল, হ্যাঁ চিন্তা করো না, রেশমা আবার খুব তাড়াতাড়ি আসবে, তুমি যাচ্ছ তাই বাবা মন খারাপ করছেন। এরপর আমি বাবার কপালে চুমু খেলাম এবং বললাম যে বাবা, আমি তাড়াতাড়ি আসব, আপনি শুধু নিজের খেয়াল রাখবেন, আর বৌদিকে বেশি জ্বালাবেন না। তো বাবা অসহায়ভাবে বৌদির দিকে তাকালেন এবং তারপর চুপ হয়ে গেলেন। আমি নিশ্চিন্ত হয়ে নিজের বাড়ি ফিরে এলাম।
আমার তো আন্দাজই ছিল না যে এই স্তব্ধতার পেছনে কেমন ঝড় ধেয়ে আসছে। আর আমার এই অবহেলা আমার বাবার জন্য কত বড় কষ্ট হতে চলেছে। জীবনের কাজে এমন জড়িয়ে গেলাম যে আমি নিজের বাড়ির সমস্যা আর বাচ্চাদের দেখাশোনাতেই মগ্ন হয়ে রইলাম। আর সময়ের কোনো খেয়ালই রইল না। সেই শেষ দেখার পর আরও অনেক মাস কেটে গিয়েছিল। যে শান্তি আমি সাথে করে নিয়ে এসেছিলাম, এখন তা ধীরে ধীরে ঝাপসা হতে শুরু করল। শুরুতে আমি চেষ্টা করতাম যে প্রতি 2-3 দিন অন্তর ফোন করে বাবার সম্পর্কে ওনার শরীরের খোঁজ নেব, কিন্তু বৌদির ব্যবহার আর ওনার কথা আমাকে চুপ করিয়ে দিত। একদিন দুপুরের দিকে আমি কাজ শেষ করে ভাইয়ের বাড়িতে ফোন করলাম। রিং হতে থাকল এবং অনেকক্ষণ পর বৌদি ফোন তুলল। আমি তাড়াতাড়ি বললাম যে, বৌদি, কি খবর? আপনাদের আর বাবা কেমন আছেন? তখন বৌদির গলায় সেই আগের মতো নরম ভাব ছিল না। উনি কর্কশভাবে উত্তর দিলেন যে, রেশমা, আমি তো ঠিক আছি। তুমি বলো, এই সময় কেন ফোন করেছ? সব ঠিক আছে তো? আমি কিছুটা ইতস্তত করে বললাম যে, হ্যাঁ বৌদি, সব ঠিক আছে। আসলে বাবার খুব মনে পড়ছিল। মন চাইছিল ওনার সাথে কথা বলতে। যদি উনি জেগে থাকেন তবে একটু কথা বলিয়ে দিন। বৌদি সাথে সাথে উত্তর দিল, ওহো রেশমা, তুমিও না একদম ভুল সময় ফোন করো। বাবা তো এইমাত্র বাড়ি থেকে বেরোলেন। ওনার এক পুরনো বন্ধু মারা গেছেন, সেখানে খবর নিতে গেছেন। আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম যে, আচ্ছা, এত গরমে উনি একা গেছেন? কাউকে সাথে নিয়ে যেতেন। বৌদি ফটাফট কথা থামিয়ে দিল, আরে না, উনি জেদ করছিলেন যে আমি একাই চলে যাব। তাছাড়াও উনি তো পাড়াতেই গেছেন, এক্ষুনি চলে আসবেন। ওনার কথা এড়িয়ে যাওয়ায় আমি হতাশ হয়ে ফোন রেখে দিলাম। মনে একটা অদ্ভুত খটকা তৈরি হল। বাবা তো এত গরমে বাইরে বেরোনোই পছন্দ করতেন না, তবে আজকাল উনি এত বেশি বাইরে কেন থাকছেন? কিছুদিন পর আমি আবার ফোন করলাম, কিন্তু আবার সেই একই কাহিনী। আমি জিজ্ঞেস করলাম, বৌদি, বাবা বাড়ি আছেন? বৌদি বলল যে, না রেশমা, উনি তো ওনার বন্ধুদের সাথে পার্কে বসতে গেছেন। তুমি তো জানোই, বুড়োদের ঘরে মন টেকে না, ওনারা বাইরেই খুশি থাকেন। এখন এটা রোজকার ব্যাপার হয়ে গেল। যখনই আমি ফোন করতাম, বৌদি কোনো না কোনো নতুন বাহানা দিয়ে দিত। কখনো বাবা বন্ধুদের কাছে থাকেন, কখনো কারো মৃত্যু সংবাদ নিতে গেছেন, আর কখনো পার্কে। কিন্তু আমি অবাক ছিলাম যে বাবা, যিনি এখন চলাফেরা করতেও বেশ ঘাবড়াতেন, এখন উনি এত বেশি কি করে হাঁটাহাঁটি করছেন যে সারা দিন বাড়ির বাইরে থাকছেন? 6 মাস কেটে গেল। এই 6 মাসে আমার বাবার সাথে একবারও ঠিকমতো কথা হয়নি। আমার মন সারাক্ষণ বিষণ্ণ থাকত। ঘরের কাজে আমার মন বসত না। একটা অদ্ভুত অস্থিরতা আমাকে ভেতর থেকে খেয়ে যাচ্ছিল, যেন কোনো অমঙ্গল হতে চলেছে, অথবা আমার মন আমাকে কোনো বিপদের খবর দিচ্ছিল। একদিন সন্ধ্যায় আমি চুপচাপ বসেছিলাম, তখন আমার স্বামী অভিষেক বাড়ি এলেন। উনি আমাকে মন মরা দেখে জিজ্ঞেস করলেন যে, রেশমা, তুমি কয়েকদিন ধরে খুব চুপচাপ আছো, কি ব্যাপার? কোনো সমস্যা থাকলে বলো। আমি ঘাবড়ানো গলায় বললাম যে, আমার শুধু বাবার চিন্তা হচ্ছে। 6 মাস হয়ে গেল, আমার ওনার সাথে কথাই হয়নি। ফোন করলে বৌদি সারাক্ষণ বলে যে উনি বাইরে গেছেন বা কিছু করছেন। আমি বুঝতেই পারছি না বাবা এত বাড়ির বাইরে কেন থাকতে শুরু করেছেন। আমার মন খুব অস্থির লাগছে। আমার স্বামী আমাকে সান্ত্বনা দিয়ে বললেন যে, তুমি বিনা কারণে সন্দেহ করছো। হতে পারে ভাইয়ের যাওয়ার পর উনি একাকিত্ব অনুভব করছেন, তাই বন্ধুদের সাথে সময় কাটাচ্ছেন। কিন্তু যদি তোমার এতটাই চিন্তা হয়, তবে আমরা বাবার সাথে দেখা করতে যাব। আমি সাথে সাথে বললাম যে, এই তো বাচ্চাদের স্কুলের ছুটি হতে চলেছে, যেমনই ছুটি হবে আমরা বাবার বাড়ি চলে যাব। এখন আমি আর ফোনে কথা বলবো না, বরং সরাসরি নিজে গিয়ে দেখব বাবা কেমন অবস্থায় আছেন। পরের সপ্তাহেই বাচ্চাদের গরমের ছুটি হয়ে গেল। এখন আমি একদিনেরও দেরি করলাম না। আমি খুব উৎসাহী ছিলাম আর ভাবছিলাম যে বাবা আমাকে হঠাৎ সামনে দেখে কতটা অবাক আর খুশি হবেন। উনি বাচ্চাদের দেখে নিশ্চয়ই জড়িয়ে ধরবেন, আর ওনার মুখে সেই পুরনো হাসি ফুটে উঠবে। আমি আমার মনের সব উল্টোপাল্টা চিন্তা ঝেড়ে ফেললাম আর নিজেকে বিশ্বাস করালাম যে সব ঠিক হবে, আর আমার অনুপস্থিতিতে বৌদি নিশ্চয়ই আমার বৃদ্ধ বাবার খুব খেয়াল রাখছেন। কিন্তু আমার কি খবর ছিল যে আমার এই সফর আমাকে জীবনের সবথেকে ভয়ঙ্কর সত্যের সামনে নিয়ে দাঁড় করাবে। ভোরের সূর্য তখনও পুরোপুরি ওঠেনি যখন আমরা ভাইয়ের বাড়ির উদ্দেশ্যে রওনা হলাম। সারা রাস্তা আমার বুক দুরুদুরু করছিল, আর আমি বাচ্চাদের মতো উত্তেজিত ছিলাম। আমার মাথায় নানা রকম কথা আসছিল যে যেমনই দরজা খুলবে বাবা আমাকে দেখে অবাক হয়ে যাবেন, আর তারপর ওনার চোখে খুশির জল টলমল করবে।
আমি ভাবছিলাম যে আমার বাচ্চারা দাদু দাদু বলে ওনাকে জড়িয়ে ধরবে আর বাবা ওদের আদর করবেন এবং নিজের পকেট থেকে টফি বের করে ওদের দেবেন, যেমনটা উনি সব সময় করতেন। এই ভাবনাগুলো সফরটাকে খুব তাড়াতাড়ি কাটিয়ে দিল। তারপর যখন আমরা বাড়ির দরজায় পৌঁছলাম, তখন আমি কাঁপতে থাকা বুকে কলিং বেল বাজালাম। কিছুক্ষণ পর দরজা খুলল, আর সোনালী বৌদি সামনে দাঁড়িয়েছিলেন। ওনার মুখে আমাকে দেখে সেই খুশি দেখা গেল না যে আমি আশা করছিলাম, বরং এক মুহূর্তের জন্য ওনার কপালে ভাঁজ পড়ল, যেটাকে উনি তৎক্ষণাৎ মিথ্যে হাসির আড়ালে লুকিয়ে ফেললেন। বৌদি কর্কশ্বরে বললেন, আরে রেশমা, তুমি হঠাৎ না বলে চলে এলে কি করে? সব ঠিক তো? আমি হেসে বললাম যে হ্যাঁ বৌদি, সব ঠিক আছে। আসলে বাচ্চাদের ছুটি হয়েছে তো ভাবলাম বাবার সাথে দেখা করিয়ে আনি আর আপনাদের সারপ্রাইজ দিই। আমরা ভেতরে ঢুকলাম। তখন আমি এদিকে ওদিকে তাকালাম, আর লন পুরো খালি পড়েছিল। বাবার সেই চেয়ারটা যাতে উনি বসে খবরের কাগজ পড়তেন, সেটাও খালি ছিল। আমার মনে একটা অদ্ভুত অস্থিরতা জাগতে লাগল যে বাবার শরীর কি বেশি খারাপ। আমি ব্যাকুল হয়ে বৌদিকে জিজ্ঞেস করলাম যে বৌদি, বাবা কোথাও নজরে আসছেন না, উনি কি নিজের ঘরে আছেন নাকি বাইরে গেছেন? এখন বৌদি ইতস্তত করে অবহেলার সাথে বলল যে আরে না না, উনি বাড়িতে নেই, উনি তো ছত্তিশগড় গেছেন। আমি পাথরের মতো দাঁড়িয়ে রইলাম, যেন কেউ আমার মাথায় ঠান্ডা জল ঢেলে দিল। আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম যে ছত্তিশগড়? এত দূরে উনি কার সাথে গেছেন আর কবে গেছেন? আমাকে তো আপনি কিছুই জানানেননি। বৌদি বাসনগুলোকে সজোরে নাড়াচাড়া করতে করতে উত্তর দিলেন যে আরে ওনার ছোটবেলার বন্ধু ওখানে থাকেন, উনি খুব অসুস্থ ছিলেন, তো বাবা জেদ করতে লাগলেন যে আমাকে দেখা করতে যেতেই হবে। এই তো পরশুদিনই তো বেরোলেন, একাই গেছেন। এটা শুনে আমার মন ভেঙে গেল। আমি এত দূর থেকে শুধু বাবার জন্যই এসেছিলাম, আর বাবা বাড়িতেই নেই। আমি কাঁদো কাঁদো মুখে জিজ্ঞেস করলাম, তবে উনি কবে ফিরবেন? আজ সন্ধ্যাতেই চলে আসবেন তো? বৌদি কাঁধ ঝাঁকিয়ে বললেন, এখন ওটাই তো উনি জানেন, বলে তো গেছেন কয়েকদিন থেকে আসবেন, হয়তো সপ্তাহখানেক লেগে যায় বা তার থেকেও বেশি। এখন বুড়ো মানুষ, নিজের মর্জির মালিক, কার কথা শোনেন উনি? আমি নিরাশ হয়ে সোফায় বসে পড়লাম। আমার সব উৎসাহ জল হয়ে গেল। আমি ভাবছিলাম যে একদিন থেকে বাবার সাথে অনেক কথা বলবো। এখন তা অসম্ভব মনে হচ্ছিল। বৌদির ব্যবহারও খুব অদ্ভুত ছিল। উনি আমার পাশে এসে বসার বদলে ঘরের কাজে মগ্ন হয়ে গেলেন। এমন মনে হচ্ছিল যেন আমার আশায় ওনার কাজে ব্যাঘাত হয়েছে, আর উনি আমার অস্তিত্বে খুশি নন। উনি সৌজন্যের খাতিরে জল পর্যন্ত জিজ্ঞেস করলেন না, শুধু নিজের কাজ সামলাতে থাকলেন আর বিড়বিড় করতে থাকলেন যে আজ কাজ খুব বেশি। তারপর আমি সাহস করে আবার জিজ্ঞেস করলাম যে বৌদি, বাবার কি কোনো ফোন এসেছিল? ওখানে পৌঁছে উনি ঠিক আছেন তো? বৌদি বিরক্ত হয়ে বললেন যে হ্যাঁ, পৌঁছে গেছেন, আর পৌঁছে গিয়েই থাকবেন। এখন বারবার ফোন করে আমি কেন জিজ্ঞেস করব? আমি যখনই ফিরতে যাচ্ছিলাম তখনই আবার ওই দিক থেকে একটা চাপা গোঙানি শুনতে পেলাম, যেমন কেউ যন্ত্রণায় কাতরাচ্ছে। এবার আমি থেমে গেলাম এবং লক্ষ্য করলাম আওয়াজটা ওপরের দিক থেকে আসছিল। আমার সন্দেহ বিশ্বাসে পরিণত হলো এবং আমি দ্রুত সিঁড়ির দিকে পা বাড়ালাম। বৌদি আমাকে সিঁড়ির দিকে যেতে দেখলেন তো ওনার হুশ উড়ে গেল। তিনি দৌড়ে এসে আমার সামনে দাঁড়ালেন এবং রাস্তা আটকে দিলেন যে খবরদার রেশমা, যদি তুমি ওপরে গেছো, ওপরে কেউ নেই, ওখানে শুধু ভাঙাচোরা জিনিস পড়ে আছে আর রোদ খুব তেজ, তুমি ওখানে গিয়ে কি করবে? বৌদির গলায় ঘাবড়ানি পরিষ্কার বোঝা যাচ্ছিল। আমি কড়া সুরে জিজ্ঞেস করলাম যে যদি ওপরে কেউ না থাকে তবে আপনি আমাকে যেতে বাধা দিচ্ছেন কেন? আমাকে শুধু একবার দেখতে দিন, আমি দেখে ফিরে আসব। বৌদি আমার হাত চেপে ধরলেন আর জোরে টেনে বললেন যে ওপরে যেও না, আমার শরীর খারাপ লাগছে, তোমরা এক্ষুনি আমার বাড়ি থেকে বেরিয়ে যাও। ওনার এই ব্যবহার আমার সন্দেহকে আরও পাকা করছিল। বাবার আওয়াজ ওপর থেকেই এসেছিল, আর বৌদির এই ভয় পরিষ্কার বলে দিচ্ছিল যে ডালের মধ্যে কিছু কালো নয়, বরং পুরো ডালটাই কালো। আমি এক ঝটকায় নিজের হাত ছাড়িয়ে নিলাম আর বললাম যে বৌদি, আজ আমি ওপরে গিয়েই ছাড়ব, আপনি যাই করেন না কেন, আমার বাবার জীবনের প্রশ্ন। আমি বৌদিকে ধাক্কা দিয়ে দ্রুত সিঁড়ি দিয়ে উঠতে লাগলাম। বৌদি আমার পেছনে পেছনে এসে চিৎকার করছিলেন, থেমে যাও রেশমা, যেও না, নইলে আমি তোমার ভাইকে ফোন করে দেব যে তুমি আমার ঘরে এসে হাঙ্গামা করছো। কিন্তু আমি ওনার কোনো হুমকির পরোয়া করলাম না। আমার বুক ধকপক করছিল আর মাথায় আজে বাজে চিন্তা আসছিল। আমি হাঁপাতে হাঁপাতে ছাদের দরজার কাছে পৌঁছে গেলাম। দরজা বাইরে থেকে বন্ধ ছিল না, বরং শুধু ভেজানো ছিল। জুনের প্রখর রোদের দুপুর ছিল, আর ছাদের মেঝে আগুনের মতো জ্বলছিল। গরম লু হাওয়া আমার মুখে লাগতে লাগল। আমি কাঁপতে থাকা হাতে দরজা খুললাম এবং ছাদে পা রাখলাম। সামনের দৃশ্য দেখে আমার কলিজা শুকিয়ে গেল। আমার পায়ের তলা থেকে মাটি সরে গেল। আমার শরীর কেঁপে উঠল আর চোখের সামনে অন্ধকার ঘুনিয়ে এলো।
আমার বৃদ্ধ বাবা, যাকে আমি ভাবতাম যে তিনি এখানে খুব ভালোভাবে আছেন, তিনি এই জ্বলন্ত রোদে ছাদ ছাড়া খোলা আকাশের নিচে মেঝেতে বসেছিলেন। ওনার সামনে কুকুরের একটা ভাঙা বাটি রাখা ছিল, যাতে শুকনো রুটির টুকরো পড়েছিল। আমার মুখ থেকে একটা জোরালো চিৎকার বেরিয়ে গেল, বাবা! বাবা আমার গলার আওয়াজ শুনে মাথা তুললেন। ওনার মুখ ঘামে ভেজা ছিল, আর ঠোঁট তৃষ্ণায় শুকিয়ে কাঠ হয়েছিল। রোদের তেজে ওনার চামড়া পুড়ে যাচ্ছিল। আমাকে দেখেই ওনার শূন্য চোখে জল এসে গেল। আমি দৌড়ে ওনার কাছে গেলাম এবং ওনার পায়ে লুটিয়ে পড়লাম। আমার বুকটা ফেটে যাচ্ছিল। এই সেই বাবা, যিনি আমাদের ফুলের মতো মানুষ করেছিলেন, আর আজ তিনি এই অবস্থায় ছিলেন। আমি কাঁদতে কাঁদতে বাবাকে জড়িয়ে ধরলাম। ওনার শরীর জ্বরে পুড়ে যাচ্ছিল। আমি ফুপিয়ে ফুপিয়ে জিজ্ঞেস করলাম যে, বাবা, আপনি এত রোদে এখানে কেন বসে আছেন, আর এই কি দশা করে রেখেছেন নিজের? তো বাবা ভীতু চোখে সিঁড়ির দিকে তাকালেন, যেখানে সোনালী বৌদি দাঁড়িয়ে হাঁপাচ্ছিলেন। বাবা কাঁপতে থাকা গলায় বললেন যে, আমার মা, তুই এসেছিস? আমার মনে হয়েছিল তুই আমাকে ভুলেই গেছিস। বৌদি সাথে সাথে কথা ঘোরানোর চেষ্টা করলেন। বাবা, এখন মিথ্যে বলবেন না যে আমি বসিয়েছি। আপনি নিজেই তো জেদ করে এখানে এসেছিলেন যে আমাকে রোদ পোহাতে হবে। বলুন না রেশমাকে। বাবা প্রথমবার বৌদির চোখের দিকে চোখ রেখে তাকালেন আর বললেন যে, না বৌমা, তুমি মিথ্যে বলছ। তুমিই তো আমাকে এখানে বসিয়েছিলে। আমি তো অনেক দিন ধরে এভাবেই এই রোদে পুড়ছি। যখন সন্তান বড় হয় তখন আমার ওপর ছায়া আসার কথা ছিল, কিন্তু তুমি তো আমার থেকে সেই ছায়াটুকুও কেড়ে নিলে। বাবার শব্দগুলো আমার বুকে হাতুড়ির মতো আঘাত করল। আমার রক্ত টকবক করে ফুটতে লাগল, আর আমি ঘুরে বৌদিকে দেখলাম, যিনি এখন নজর এড়াচ্ছিলেন। আমি গর্জে উঠে জিজ্ঞেস করলাম যে, বৌদি, আপনার লজ্জা হলো না আমার বৃদ্ধ বাবার সাথে পশুর মতো আচরণ করতে? এই শুকনো রুটি আর এই কুকুরের বাটি, এই কি প্রতিদান দিলেন আপনি ওনার ভালোবাসার? আর ওনার জায়গায় যদি আপনার নিজের বাবা হতো, তবে কি আপনি এটাই করতেন? বৌদি নির্লজ্জের মতো বলতে লাগলেন, তো আর কি করতাম? সারাদিন কাঁচতে থাকেন। ওনার রোগ যদি আমার বাচ্চাদের লেগে যেত, তবে আমি কি করতাম? আমি আমার বাচ্চাদের জীবন্ত বাজি রাখতে পারি না, না? তাই ওনাকে আলাদা বসিয়ে রেখেছি। বৌদির এই উত্তর শুনে আমি সিদ্ধান্ত নিলাম যে আমি এখন এক মুহূর্তের জন্যেও আমার বাবাকে এই নরকে ছেড়ে যাব না। আমি কাঁদতে কাঁদতে কাঁপতে থাকা হাতে বাবাকে সাহায্য করে তুললাম এবং বললাম যে, চলুন বাবা, আপনি আমার উপর ভারী নন। সারা জীবন আপনি আমাদের পালন করেছেন। এখন আমি আপনার খেয়াল রাখব, আপনার দেখাশোনা করব। আজকের পর আপনার এই বাড়ির সাথে কোনো সম্পর্ক নেই। আমি বাবার দুর্বল আর কাঁপতে থাকা শরীর নিজের কাঁধে রাখলাম আর ওনাকে ধীরে ধীরে সিঁড়ি দিয়ে নিচে নিয়ে আসতে লাগলাম। ওনার পা টলছিল আর শরীর থেকে তাপ বেরোচ্ছিল, কিন্তু আমার উপস্থিতি হয়তো ওনার মধ্যে এক নতুন প্রাণের সঞ্চার করেছিল। আমার স্বামী এগিয়ে এসে অন্য দিক দিয়ে বাবাকে সাহায্য করলেন, আর আমরা মেন গেটের দিকে এগোতে লাগলাম। আমরা যখন বসার ঘরে পৌঁছলাম, তখন বাবা হঠাৎ থেমে গেলেন এবং আমার হাত সরিয়ে দিলেন। ওনার চোখে লজ্জা আর অসহায়ত্ব ছিল। তিনি মৃদু স্বরে বললেন যে, না মা, আমি তোর শ্বশুরবাড়ি তো যাব না। মেয়েদের বাড়ি মা বাবার থাকার জায়গা হয় না। লোকে কি বলবে যে ছেলে থাকতেও মেয়ের অন্নে পালিত হচ্ছে? আমি বাবার হাত শক্ত করে ধরলাম আর কান্নামাখা গলায় বললাম যে, বাবা, ওটা আমার শ্বশুরবাড়ি নয়, ওটা আমার বাড়ি। আর এখানে আপনার সাথে যে ব্যবহার হচ্ছে, তারপর আমি আপনাকে 1 মিনিটের জন্যও এখানে ছাড়ব না। লোকে যা বলে তাদের বলতে দিন। আমার কাছে আপনার জীবন আর সম্মানের থেকে বড় কিছু নেই। আমি আপনাকে নিজের সাথে নিয়ে যাব। আর ঠিক গেট পর্যন্ত পৌঁছেছিলাম যে সোনালী বৌদি, যিনি এতক্ষণ চুপচাপ দাঁড়িয়েছিলেন, হঠাৎ চেঁচিয়ে উঠলেন যে, যা, নিয়ে যা একে। কিন্তু খবরদার, যদি লোকেশটি কিছু বলেছিস, আর যদি তুই আমার স্বামীকে ফোন করে আমার বিরুদ্ধে একটা শব্দও বলেছিস, তবে মনে রাখিস, আমি এই 2 বাচ্চাকে ছেড়ে চলে যাব। তারপর তোর ভাই আর ওর সন্তানরা অনাথ হয়ে ঘুরে বেড়াবে, আর ওর সংসার বরবাদ হয়ে যাবে। বৌদির এই নিচু মানের হুমকি শুনে আমার সর্বাঙ্গে আগুন জ্বলে উঠল। আমার মন চাইল যে ঘুরে ওনাকে এমন জবাব দিই যে ওনার মুখ বন্ধ হয়ে যায়, কিন্তু আমি বাবার অবস্থা দেখলাম আর চুপ রইলাম। আমরা বাবাকে গাড়িতে বসালাম। যেমনই গাড়ি চলল, বাবা আমার হাত চেপে বললেন যে, রেশমা, আমার কথা মন দিয়ে শোন, তুই লোকেশকে কিছু বলবি না। আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম, কি, কেন বাবা? এই মহিলা বাবা আপনার উপর এত জুলুম করল, আর আপনি এখনও ওনার কথাই ভাবছেন? আমি ভাইকে সব কিছু বলবো, যাতে ওনারও জানা উচিত যে উনি কোন সাপকে সযত্নে পুষছেন। আর এটা শুনে আমার বাবা অসহায়ভাবে বললেন যে, না মা, ওর সংসার বরবাদ হয়ে যাবে। আমি তো এখন 2-4 দিনেরই অতিথি, জানি না কতটুকু জীবন বাকি আছে। আমার চলে যাওয়ার পর আমার ছেলের হাসি খুশির সংসার ভেঙে যাবে, আর ওর বাচ্চারা মা থাকতেও লাওয়ারিশ হয়ে যাবে। আমি আমার ছেলের খুশি বরবাদ করতে চাই না। আমি কাঁদতে কাঁদতে জিজ্ঞেস করলাম, বাবা, আপনি আমার বাড়ি কেন এলেন না? আমাকে কেন বললেন না যে এখানে কি হচ্ছে? আপনি আমাকে একটা ফোন পর্যন্ত করলেন না? বাবার চোখ দিয়ে জল বেরিয়ে এলো, আর তিনি কাঁপতে থাকা গলায় বললেন
যে মা তুই তো ফোনই করতিস না। আর যখন আমি বৌমাকে বলতাম যে আমার রেশমার সাথে কথা বলিয়ে দাও, তো ও মানা করে দিত। আর যখন আমি বাড়ি থেকে বেরোনোর জেদ করতাম, তো বৌমা আমাকে চটি দিয়ে মারত। এই কথা শোনা মাত্রেই আমার বুক ফেটে যেতে লাগল, আমার মাথায় যেন বিস্ফোরণ হতে লাগল। আমি চিৎকার করে বললাম যে ও আপনাকে চটি দিয়ে মেরেছে। বাবা মাথা নিচু করে নিলেন আর কাঁদতে কাঁদতে বললেন যে হ্যাঁ, ও বলতো যে যদি তুমি মুখ খোলো বা অভিযোগ করো তবে আমি তোমাকে খাবারও দেব না। ব্যাস, এই ভয়েই আমি চুপ ছিলাম। আমার চোখের জল থামার নামই নিচ্ছিল না। আমি ভাবতেও পারছিলাম না যে কোনো মানুষ এত নিষ্ঠুরও হতে পারে। আমি আমার বাবাকে বুকে জড়িয়ে ধরলাম আর কসম খেলাম যে এখন থেকে ওনাকে কখনো দুঃখ পেতে দেব না। বাড়ি পৌঁছে আমি সবার আগে বাবাকে স্নান করালাম আর পরিষ্কার জামাকাপড় পরালাম। ওনার শরীরে জায়গায় জায়গায় নীলের দাগ পড়েছিল, যা এই সাক্ষ্য দিচ্ছিল যে বৌদি ওনার উপর কতটা জুলুম করেছিলেন। আমি নিজের চোখের জল লুকিয়ে ওনার ক্ষতস্থানে মলম লাগাতে লাগলাম, আর তিনি চুপচাপ শুয়ে আমাকে দেখতে থাকলেন। আমার স্বামী এই সময় ডাক্তারকে ডাকলেন। ডাক্তার চেক আপ করার পর আফসোসের সাথে মাথা নাড়লেন আর বললেন যে ওনার অবস্থা খুব খারাপ, খুব দুর্বলতা আছে আর মাথায় মানসিক চাপ আছে, যা ওনাকে ভেতর থেকে ফোঁকলা করে দিয়েছে। ওনার শুধু ওষুধ নয়, বরং অনেক যত্নের আর ভালোবাসার প্রয়োজন। আমি ডাক্তারের কথা শুনলাম আর ওনার কথা মতো বাবার দিনরাত খেয়াল রাখলাম। আমি সারাক্ষণ ওনার শিওরে বসে থাকতাম, ওনাকে নিজের হাতে খাবার খাওয়াতাম আর ওনার মাথার মানসিক চাপ কমানোর চেষ্টা করতাম। বাবা প্রায়ই ঘুমে চমকে উঠতেন আর ভয় পেয়ে বলতেন যে আমাকে মেরো না, আমি কিছু করিনি বৌমা। আমি ওনাকে সাথে সাথে জড়িয়ে ধরতাম আর আশ্বাস দিতাম যে বাবা আপনি ঠিক আছেন, আপনি আমার বাড়িতে আছেন। এত সব হয়ে যাওয়ার পরেও আমার বাবার নিজের ছেলে আর তার বাচ্চাদের জন্য খুব চিন্তা হতো। একদিন আমি ওনাকে ওষুধ দিচ্ছিলাম যে তিনি আমার হাত ধরে নিলেন আর দুর্বল গলায় বললেন, রেশমা, আমার একটা কথা মনে রাখিস, লোকেশকে কিচ্ছু বলবি না। ও অন্য শহরে আছে, খুব চিন্তায় পড়ে যাবে আর রাগের মাথায় নিজের সংসার বরবাদ করে ফেলবে। আমি কাঁদতে কাঁদতে বললাম যে বাবা, আপনি এখনও সেই মহিলার পক্ষ নিচ্ছেন যিনি আপনাকে পশুর চেয়েও অধম অবস্থায় রেখেছিলেন। আমার মন চায় যে আমি চেঁচিয়ে দুনিয়াকে বলি যে ও কি জুলুম করেছে। বাবা মাথা নেড়ে বললেন যে না মা, ওপরওয়ালা সব দেখছেন। আমি সব কিছু ওপরওয়ালার উপর ছেড়ে দিয়েছি, কিন্তু আমি আমার ছেলের জীবনে বিষ ঢালতে পারি না। ওর বাচ্চাদের কি হবে? ব্যাস, তুমি আমাকে কথা দাও যে তুমি চুপ থাকবে। আমি বাধ্য হয়ে আমার মৃত্যুপথযাত্রী বাবার কথা শুনতে রাজি হলাম। আমি নিজের ভেতরে ফুটতে থাকা লাভাকে চেপে রেখে হাসতে থাকলাম, যাতে বাবা শান্তি পান। দিন কাটতে থাকল। বাবার শরীর সেরে ওঠার বদলে আরও খারাপ হতে থাকল। হয়তো সেই আঘাত আর কষ্ট ওনার মনের গভীরে বসে গিয়েছিল। অবাক হওয়ার বিষয় তো এই যে বৌদির একবারও ফোন এলো না জানার জন্য যে বাবা বেঁচে আছেন না মরে গেছেন। এই বিষয়টা আমাকে আরও কষ্ট দিত। আমি ভাবতাম কোনো মানুষ এত পাথর চাপা হৃদয়ের কি করে হতে পারে, যার নিজের কাজের জন্য একটুও লজ্জা নেই। অবশেষে বাবর অসুখ বেড়ে গেল। তিনি একেবারে শয্যাশায়ী হয়ে পড়েছিলেন। আমি সব রকম চেষ্টা করলাম, সেরা ওষুধ দিলাম, ওনার জন্য অনেক প্রার্থনা করলাম। হয়তো ওপরওয়ালার অন্য কিছুই মঞ্জুর ছিল। ওনার চোখের জ্যোতি এখন কমতে শুরু করেছিল, আর তিনি প্রায়ই আকাশের দিকে তাকিয়ে থাকতেন। এক রাতে বাবা আমাকে কাছে ডাকলেন আর বললেন যে রেশমা, আমার সময় ঘনিয়ে এসছে। আমার ছেলে এলে ওকে বলিস যে বাবা তোকে খুব মনে করত, আর ওকে কখনো বলিস না যে আমি কি অবস্থায় এখানে এসেছিলাম। ব্যাস, ওকে বলিস যে আমি শান্তিতে মারা গেছি। আমি ওনার হাতটা চুমু খেয়ে ফুপিয়ে বললাম যে বাবা আপনি এমন কথা বলবেন না, আপনি ঠিক হয়ে যাবেন। কিন্তু তিনি শুধু হাসলেন। পরদিন সকালে যখন আমি ওনার ঘরে নাস্তা নিয়ে গেলাম, তখন সবসময়কার মতো শান্তির ঘুমে উনি ঘুমিয়ে পড়েছিলেন। ওনার মুখে এক অদ্ভুত প্রশান্তি ছিল, যেন উনি দুনিয়ার সব কষ্ট থেকে মুক্তি পেয়ে গেছেন। আমার আশ্রয় আমার থেকে কেড়ে নেওয়া হয়েছিল। আমি হাউমাউ করে কাঁদতে লাগলাম। ঘরে হাহাকার পড়ে গেল। তিনি আমার ডাক শোনার জন্য আর উপস্থিত ছিলেন না। বাবার মৃত্যুর পর ঘরে শোকের ছায়া নেমে এলো, কিন্তু আমার সামনে সবথেকে কঠিন কাজ ছিল ভাইকে খবর দেওয়া। আমি কাঁপতে থাকা হাতে মোবাইল তুললাম আর ভাইয়ের নম্বর মেলালাম। রিং হতে থাকল, আর তারপর ভাই সাথে সাথে ফোন তুললেন। উনার গলায় হয়তো ঘাবড়ানি আর চিন্তা ছিল। রেশমা, তুমি কোথায় আছো? আর বাবা কোথায়? আমি কতক্ষণ ধরে তোমার নম্বর ট্রাই করছি, কিন্তু তুমি ফোনই তুলছিলে না। আমি অবাক হয়ে গেলাম যে ভাই কি করে জানলেন যে আমি বাবার কাছে আছি। আমি কাঁদতে কাঁদতে বললাম যে ভাই, আপনি তো পুনেতে ছিলেন, আপনি কি করে জানলেন? ভাইয়ের গলা ভারী হয়ে এলো।
আমি দুদিন আগেই তোমাকে আর বাবাকে সারপ্রাইজ দেওয়ার জন্য এসেছিলাম। আমি এয়ারপোর্ট থেকে সরাসরি বাড়ি পৌঁছে গিয়েছিলাম যাতে বাবা আর বাচ্চাদের সাথে দেখা করতে পারি আর ওদের খুশি করতে পারি, কিন্তু সেখানে গিয়ে দেখলাম আমার পায়ের তলা থেকে মাটি সরে গেল। বাড়িতে কেউ ছিল না, আর যখন আমি সোনালীকে ডাকলাম তখন ও এক কোণে সিটিয়ে বসেছিল। আমি ধকভক বুকে জিজ্ঞেস করলাম, ভাই, বৌদি ঠিক আছে তো? উনি আপনাকে বললেন না যে বাবা কোথায় আছে? লোকেশ ভাইয়ের গলা কেঁপে উঠল। রেশমা, সোনালীর অবস্থা খুব অদ্ভুত হয়ে গেছে। ও আমাকে চিনতেও পারছে না, আর না সোজা মতো কথা বলছে। ব্যাস একটাই কথা বলে যাচ্ছে যে বাবাকে ছাদ থেকে নামাও, রোদ জ্বলছে। ও কখনো দেওয়ালে মাথা ঠুকছে আর কখনো পায়ে পড়ে ক্ষমা চাইছে। এটা শুনে আমার গায়ের লোম খাড়া হয়ে গেল। বৌদির শব্দগুলো আমার কানে বাজতে লাগল, যা তিনি বাবার সাথে করেছিলেন। প্রকৃতির বিচার এখন শুরু হয়ে গিয়েছিল। ভাই কাঁদতে কাঁদতে জিজ্ঞেস করলেন, ও বারবার বলছে যে আমাকে ক্ষমা করে দাও, আমি কুকুরের বাটি রেখেছিলাম। রেশমা, আমাকে সত্যি সত্যি বলো, এইসব কি? আমি কিছুই বুঝতে পারছি না। আমি বাচ্চাদের জিজ্ঞেস করলাম, তো ওরা জানালো যে পিসি দাদুকে নিজের সাথে নিয়ে গেছে। তুমি বাবাকে কেন নিয়ে গিয়েছিলে? আর সোনালী এমন পাগলের মতো কথা কেন বলছে? ও কি বাবার সাথে খারাপ কিছু করেছে, যাতে ওর মাথা খারাপ হয়ে গেছে? ভাইয়ের সন্দেহ বিশ্বাসে বদলে গিয়েছিল, আর সোনালীর বিবেক ওকে পাগল করছিল। আর লুকাতে পারলাম না, কারণ বাবার মৃত্যুর খবর তো দিতেই হতো। আমি সাহস সঞ্চয় করে ফুপিয়ে বললাম যে, ভাই, আমি আপনাকে সব বলছি, কিন্তু আগে আপনি নিজেকে সামলান। বাবা আর এই দুনিয়ায় নেই। ওপারে এক লম্বা আর ভয়ঙ্কর স্তব্ধতা নেমে এলো, যেন সময় থেমে গেছে। তারপর হঠাৎ ভাইয়ের এক বুক ফাটানো চিৎকার শোনা গেল, যা আমার কলিজা চিরে দিল। ভাইয়ের সেই চিৎকার শুনে আমার প্রাণ বেরিয়ে যাবার উপক্রম হল। ফোনের ওপার থেকে এখন শুধু ওনার কান্না আর ফুপিয়ে ওঠার আওয়াজ আসছিল, যেন কোনো ছোট বাচ্চা নিজের হারিয়ে যাওয়া খেলনার জন্য বিলাপ করছে। আমার নিজের ওপরও কোনো নিয়ন্ত্রণ ছিল না। আমি একেবারে ভেঙে পড়েছিলাম, আর আমিও কানে ফোন লাগিয়ে খুব কাঁদছিলাম। আর কিছুক্ষণ পর্যন্ত আমাদের দুজনের কারুরই কথা বলার মতো অবস্থা ছিল না। শুধু একে অপরের কান্নার আওয়াজই আমাদের মধ্যে শোনা যাচ্ছিল। অনেকক্ষণ পর ভাই কাঁদতে কাঁদতে ভাঙা গলায় বললেন, রেশমা, এটা তুমি কি বলছো? আমার বাবা আমাকে ছেড়ে কি করে চলে যেতে পারেন? আমি তো ওনাকে সারপ্রাইজ দিতে এসেছিলাম। আমি তো ওনার জন্য অনেক উপহার এনেছিলাম। আমি ভেবেছিলাম যে আমি বাবার পায়ে বসে ওনার কাছে ক্ষমা চাইব, যে আমি এত সময় ওনার থেকে দূরে ছিলাম। রেশমা, আমি অনাথ হয়ে গেলাম। আমার মাথা থেকে বাবার ছায়া উঠে গেল। আমি কষ্টে নিজেকে সামলে বললাম যে, ভাই, ধৈর্য ধরুন, এটা ওপরওয়ালার ইচ্ছে ছিল। বাবার আমাদের সাথে এটুকুই সময় বরাদ্দ ছিল। আপনি দয়া করে নিজেকে সামলান আর এখানে চলে আসুন। আমাদের আপনার প্রয়োজন। ভাই একদম আবেগপ্রবণ হয়ে পড়লেন আর চিৎকার করে বললেন যে, আমি এক্ষুনি আসছি, এই মুহূর্তেই আসছি। কিন্তু তুমি আমাকে একটা কথা বলো, এই সোনালীর কি হয়েছে? ও পাগলের মতো কথা কেন বলছে? ওর মাথার অবস্থা কেন খারাপ হয়ে গেল? ও বারবার বলছে যে বাবাকে বলো কুকুরের বাটি সরিয়ে দিতে। ও বলছে রোদ খুব তেজ, আমার পা পুড়ে যাচ্ছে। আমাকে সত্যি সত্যি বলো, আমার বাবার সাথে কি খারাপ কিছু হয়েছে? আমার অনুপস্থিতিতে ওনাকে কি কোনো কষ্ট দেওয়া হয়েছে? ভাইয়ের প্রশ্ন আমার মনে দাগ কেটে যাচ্ছিল, কিন্তু আমার বাবার কথা মনে ছিল যে ভাইয়ের ঘর নষ্ট করা যাবে না। আমি কথা কাটানোর চেষ্টা করে বললাম যে, ভাই, এখন এই সব কথার সময় নয়। আপনি শুধু এখানে চলে আসুন, আর দুপুর 2টোর মধ্যে বাবার শেষকৃত্য আমাদের করতে হবে। লোকজন জড়ো হতে শুরু করেছে, শুধু আপনারই অপেক্ষা। আপনি বাড়ির বড়, আপনি ছাড়া বাবাকে কাঁধ কে দেবে? ভাই ফোনে একটা দীর্ঘশ্বাস নিলেন আর কান্না মাখা গলায় বললেন যে, ঠিক আছে, আমি আসছি, কিন্তু মনে রেখো রেশমা, এসে তোমার কাছে সব জানতে চাইব। আমার মন সাক্ষ্য দিচ্ছে যে কিছু তো খুব ভুল হয়েছে, যার প্রভাব সোনালীর মাথার উপরও পড়েছে। ও নিজের অপরাধের বোঝার তলে দবে পাগল হয়ে গেছে। আমি সব জেনে নেব। ফোন বন্ধ হতেই আমি বাবার মরদেহের পাশে বসে পড়লাম আর ওনার ঠান্ডা কপালে চুমু খেলাম। আমার মন ভয় পাচ্ছিল যে যখন ভাই এখানে আসবেন আর বাবার অবস্থা দেখবেন তখন কি হবে। বাবার শরীরে নীলের দাগ এখনও পরিষ্কার দেখা যাচ্ছিল, যা ওনার ক্ষতের সাক্ষ্য দিচ্ছিল, আর ভাইয়ের চোখ থেকে এই দাগ লুকানো অসম্ভব ছিল। 2 ঘণ্টা পর দরজায় আওয়াজ হল, আর ভাই কাঁদতে কাঁদতে ভেতরে ঢুকলেন। ওনার অবস্থা খুব খারাপ ছিল, চুল আলুথালু ছিল, আর চোখ কান্নার কারণে লাল হয়ে গিয়েছিল। উনি সোজা বাবার খাটিয়ার দিকে গেলেন আর ওনার পায়ে আছড়ে পড়লেন। বাবা, উঠুন। বাবা, আমি এসে গেছি। বাবা, লোকেশ এসে গেছে। দেখুন আমি আপনার জন্য কি নিয়ে এসেছি। বাবা, আমার সাথে কথা বলছেন না কেন? বাবা, আমাকে ক্ষমা করে দিন, আমি আপনাকে একা ছেড়ে চলে গিয়েছিলাম। ভাই ডুকরে ডুকরে কাঁদছিলেন, আর বাবার পা নিজের বুকে চেপে ধরেছিলেন।
ঘরে উপস্থিত সব নারী ও পুরুষের চোখ জলে ভিজে যাচ্ছিল। আমার স্বামী ভাইকে সাহায্য করার জন্য এগিয়ে গেলেন, আর তিনি কাঁধ ধরে তোলার চেষ্টা করলেন। তাকে সরানোর চেষ্টা করলেন। লোকেশ ভাই, নিজেকে সামলান, বাবার কষ্ট হচ্ছে হবে, আপনার এমন কান্নায়। আমার স্বামী ওনাকে সান্ত্বনা দিলেন। ভাই বাবার মুখ থেকে চাদর সরালেন, আর ওনার নিষ্পাপ মুখ দেখতে লাগলেন। হঠাৎ ভাইয়ের নজর বাবার কবজি আর ঘাড়ের ওপর পড়ল, যেখানে নীলের দাগ পরিষ্কার দেখা যাচ্ছিল। ভাইয়ের কান্নায় ভেজা চোখ একদম বড় হয়ে গেল, আর তিনি এক ঝটকায় বাবার হাত ধরে নিলেন। এই দাগ কিসের রেশমা? ভাই সাথে সাথে আমাকে প্রশ্ন করলেন যে এই চোট কিসের? এটা তো কোনো পুরনো চোটের দাগ মনে হচ্ছে, যেমন কেউ ওনাকে মেরেছে। আমি চুপ করে দাঁড়িয়ে রইলাম, আমার জিভ যেন তালুর সাথে আটকে গিয়েছিল। ভাই বাবার জামার বোতাম খুলে দেখলেন তো বুকেও নীলের দাগ পড়েছিল। ভাইয়ের মুখ রাগে আর দুঃখে থমথম করতে লাগল। আমার দিকে ঘুরলেন আর আমার দুই কাঁধ ধরে আমাকে জোরে ঝাঁকালেন। বলো রেশমা, চুপ কেন? এই দাগ কিসের? বাবা কি পড়ে গিয়েছিলেন, নাকি কেউ ওনার উপর হাত তুলেছে? সোনালি যে বাড়িতে চিৎকার করছে যে আমি বাবাকে চটি দিয়ে মেরেছি, ও কি সত্যি বলছে? আমার স্ত্রী কি আমার বাবাকে মেরেছে? আমাকে উত্তর দাও রেশমা, ওপরওয়ালার দোহাই, আমাকে বলো, সত্যি বলো। যদি আজ তুমি মিথ্যে বলো, তবে আমি তোমাকে কখনো ক্ষমা করব না। আমার ধৈর্যের বাঁধ ভেঙে গিয়েছিল। বাবার প্রাণহীন দেহ সামনে পড়েছিল, আর ভাইয়ের অবস্থা আমার সহ্য হচ্ছিল না। আমি ভাবলাম যে এখন লুকোনো কোনো উপকারে আসবে না। ভাইয়ের হক আছে যে তিনি জানুন ওনার বাবার সাথে ওনার অনুপস্থিতিতে কী সব হয়েছে। আমি সিদ্ধান্ত নিলাম যে এখন আমি সেই কথা ভেঙে দেব যা আমি বাবাকে দিয়েছিলাম, কারণ এই জুলুমের ওপর চুপ থাকা মানে জুলুমকে সমর্থন করার সমান। আমি নিজের চোখ থেকে জল মুছে ফেললাম, আর ভাইয়ের চোখের দিকে চোখ রেখে তাকাতে লাগলাম। ঘরে উপস্থিত প্রতিটি মানুষের নজর আমাদের দুই ভাই বোনের ওপরই আটকে ছিল। আমি কাঁপতে থাকা গলায় বললাম যে ভাই, আপনি সত্যি জানতে চান, তবে শুনুন, কারণ এখন লুকোনোর মতো কিছুই বাকি নেই। সোনালী বৌদি শুধু পাগল হননি, বরং ওনার জুলুম ওনার বিবেককে কুড়ে কুড়ে খাচ্ছে। ভাই ব্যাকুল হয়ে জিজ্ঞেস করলেন, মানে কি? সত্যি কি ও বাবার সাথে জুলুম করেছে? আমি একটা দীর্ঘশ্বাস নিলাম, আর সেই সব দৃশ্য আমার চোখের সামনে ভেসে উঠল, যখন আমি আমার বাবাকে ছাদের তপ্ত রোদে দেখেছিলাম। আমি আমার মনকে শক্ত করে নিলাম, যাতে ভাইকে সেই সব বলতে পারি যা আমার আত্মাকে রক্তাক্ত করেছিল। ভাইয়ের প্রশ্নে ঘরে নিস্তব্ধতা নেমে এলো। আমার জিভ কাঁপছিল, কিন্তু বাবার শরীরে লেগে থাকা সেই ক্ষতগুলো আমাকে চুপ থাকতে দিচ্ছিল না। আমি দীর্ঘশ্বাস নিলাম আর চোখের জল মুছে ফেললাম। আমি কেঁদে ফেলে বললাম যে হ্যাঁ দাদা, এই সব হয়েছে। আর তারপর ওরা বাবার মরদেহ নিজের বাড়িতে নিয়ে গেল। আমিও সাথে গেলাম। বৌদি আজও একই অবস্থায় ছিলেন। ভাই বৌদিকে দেখলেন, কিন্তু ওনার পাগলামি এখনও যায়নি। এখনও ওনার বিবেক ওনার জন্য এমন অশান্তি হয়ে আছে। ভাই যেমনই বাবার মরদেহ নিয়ে নিজের বাড়ির বসার ঘরে ঢুকলেন, তো সামনের দৃশ্য দেখে সবার বুক কেঁপে উঠল। সোনালী বৌদি বসার ঘরের মাঝখানে খালি পায়ে বসেছিলেন। ওনার সামনে সেই কুকুরের বাটি রাখা ছিল, যাতে তিনি মাটি ভরে খাওয়ার চেষ্টা করছিলেন। ভাইকে দেখে তিনি খিলখিল করে হেসে উঠলেন, আর তারপর হঠাৎ কুকড়ে গেলেন। লোকেশ, তুমি এসে গেছ? দেখো, আমি বাবাকে নিচে নামিয়ে নিয়েছি, এখন ওনার গরম লাগবে না। সোনালী বৌদি বাচ্চাদের মতো হাততালি দিয়ে বললেন, আর তারপর হঠাৎ ওনার নজর বাবার মরদেহের ওপর পড়ল। ওনার চোখ ভয়ে বড় হয়ে গেল। উনি চিৎকার করতে লাগলেন যে না, ওনাকে লুকাও, ও আমাকে মারবে। আমি ওনাকে ক্ষুধার্ত রেখেছিলাম, আমি ওনাকে রোদে বসিয়ে রাখতাম। ভাই ঘৃণা আর রাগের মিশেল এক অবস্থায় সোনালীর দিকে তাকালেন। ওনার হাত উঠল আর তারপর থেমে গেল। তিনি কাঁপতে থাকা গলায় বললেন, তো সোনালী, তুমি আমার বৃদ্ধ বাবার সাথে যা করেছ তার শাস্তি ওপরওয়ালা নিজেই দেবেন। আমি তোমার ওপর হাত তুলে নিজের হাত নোংরা করব না, কিন্তু আজকের পর তোমার জন্য আমার বাড়ির দরজা সারা জীবনের জন্য বন্ধ। সেই সন্ধ্যায় বাবার শেষকৃত্য সম্পন্ন হল। ভাই ঘণ্টার পর ঘণ্টা কাঁদলেন। শেষ সময় নিজের বাবার খেয়াল রাখতে পারলেন না। শেষকৃত্যের ঠিক পরেই ভাই সোনালীর বাবা মাকে ডাকলেন। যখন ওনারা সব বাস্তবতা আর সোনালীর মাথার অবস্থার কথা জানতে পারলেন, ওনারাও লজ্জায় জলজল হয়ে গেলেন। ভাই সিদ্ধান্তে জানালেন যে আমি এমন এক মহিলাকে নিজের সাথে রাখতে পারি না যে আমার বাবার অপরাধী। ভাই বৌদিকে ডিভোর্স তো দিলেন না,
কিন্তু ওনাকে ওনার বাবা মায়ের সাথেই পাঠিয়ে দিলেন আর বাচ্চাদের নিজের কাছে রেখে দিলেন। সোনালী বৌদি চিৎকার করতে করতে থেকে গেলেন। ভাই ওনার একটা কথাও শুনলেন না। ওনার সেই দশা হল যা শুধু জালিমদের হয়। উনি ঠিক নেই, নিজের বাপের বাড়িতে আছেন, কিন্তু কেউ ওনার সাথে শোক প্রকাশ করে না। আজ সেই ঘটনার অনেক বছর কেটে গেছে। ভাই দ্বিতীয় বিয়ে করেননি, আর নিজের পুরো জীবন বাচ্চাদের মানুষ করতেই লাগিয়ে দিলেন। আমরা প্রায়ই বাবাকে মনে করি আর ওনার জন্য প্রার্থনা করি, কিন্তু অন্যদিকে সোনালী বৌদির পরিণতির কথাও খুব মনে পড়ে, যা একটি উদাহরণ হয়ে গেছে যে একটি ঘরে বন্ধ একা থাকেন, না বাচ্চা আছে, না স্বামী আছে, না সম্মান। ওনার নিজের বাড়ির লোকজন ওনার চেঁচামেচিতে বিরক্ত হয়ে ওনাকে শিকল দিয়ে বেঁধে রাখে। উনি মাঝরাতে চিৎকার করতে থাকেন যে আমার পা পুড়ে যাচ্ছে, আমাকে ছাদ থেকে নামিয়ে দাও। ওনার অবস্থা দেখে মানুষ কানে হাত দেয়। আসলে মরা তো সহজ হয়, কিন্তু বেঁচে থেকে বিবেকের কাছে মরা খুব কঠিন হয়। এই গল্প থেকে শিক্ষা পাওয়া যায় যে যে নিজের মা বাবাকে অপমান করে তাকে দুনিয়াতেই তার ফল দেখিয়ে দেয়। এই গল্প থেকে শিক্ষা পাওয়া যায় যে মানুষ নিজের কর্ম থেকে কখনো বাঁচতে পারে না। যে যেমন করে তেমনটাই সে একদিন না একদিন ফিরে পায়। হতে পারে শাস্তি সাথে সাথে না মেলে, কিন্তু যখন মেলে তখন মানুষ ভেতর থেকে ভেঙে পড়ে। ওপরওয়ালা দেরি করেন, কিন্তু অন্ধকার করেন না। মা বাবা ওপরওয়ালার দ্বিতীয় রূপ হন। তারা নিজের বাচ্চাদের জন্য সারা জীবন উৎসর্গ করে দেন, বদলে কখনো কিছু চান না। বুড়ো বয়সে তাদের সম্পত্তি বা আরাম চাই না, তাদের শুধু একটু ভালোবাসা, সম্মান আর আপনত্ব চাই। যে মানুষ নিজের মা বাবার সাথেই খারাপ করে, তাদের অপমান করে বা তাদের কষ্ট দেয়, সে কখনো শান্তির ঘুম ঘুমাতে পারে না। অনেক সময় মানুষ পরিবারের শান্তি আর বাচ্চাদের ভবিষ্যতের জন্য চুপ করে থাকে। এই চুপ থাকা দুর্বলতা নয়, বরং অনেক বড় ত্যাগ হয়। কিন্তু যখন কারোর ওপর হওয়া জুলম সহ্য করা হয়, তখন চুপ থাকাও গুনাহ হয়ে যায়। কারণ অন্যায়ের বিরুদ্ধে আওয়াজ তোলা জরুরি, সে সামনে নিজের কেউ কেন না হোক। এই গল্পে এটাও দেখানো হয়েছে যে মানুষ আইন থেকে বাঁচতে পারে, মানুষের কাছে মিথ্যে বলতে পারে, কিন্তু নিজের বিবেক থেকে বাঁচতে পারে না। যখন তার বিবেক জাগে, তখন সে মানুষকে ভেতর ভেতর পুড়িয়ে দেয়, ঝাঁকুনি দেয়, বাইরে থেকে তাকে জ্যান্ত দেখায়, কিন্তু ভেতর থেকে প্রতিদিন মরতে থাকে। যারা ভাবে যে খারাপ কাজ লুকিয়ে থাকবে, তারা ভুল ভাবে। সত্যি আজ হোক কাল হোক সামনে আসেই। আর যখন সত্যি সামনে আসে, তখন শুধু সম্পর্কই ভেঙে যায় না, মানুষের সম্মান, সুকুন আর মানসিক শান্তিও শেষ হয়ে যায়। সবশেষে এটাই বোঝা যায় যে যে মা বাবার কদর করে, তাদের সেবা করে, সে যতই বিপদে থাকুক না কেন, তার জীবনে শান্তি নিশ্চয়ই থাকে। আর যে নিজের বড়দের সাথেই জুলম করে, সে তার শাস্তি এই দুনিয়াতেই পেয়ে যায়, একাকিত্ব, অনুশোচনা আর বিবেকের আগুনের রূপ হিসেবে। বন্ধুরা, যদি আপনারা এমন সব মন ছুঁয়ে যাওয়া গল্প শুনতে চান, তবে আমাদের ভিডিওটি লাইক করুন, শেয়ার করুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভিডিওটিকে হাইপ অবশ্যই দেবেন। আবার দেখা হবে নতুন এক গল্পের সাথে। ততক্ষণ নিজের আর প্রিয়জনদের খেয়াল রাখুন আর সব সময় হাসতে থাকুন। ধন্যবাদ।